সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন। 2025 শুরু হয়েছে, আজ 1 জানুয়ারি। এই শুভ নববর্ষের প্রত্যেককে সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই হাসি খুশিতে থাকুন, আর নতুন কিছু করার অঙ্গীকারবদ্ধ হন, শপথ হন, করুন যে নতুন বছরে নতুন কিছু করে জীবনকে আরো উন্নতি, সমাজ ও দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ করুন। সবাই মিলে আমরা একটা যদি অঙ্গীকারবদ্ধ করি নতুন কিছু করার, দেশকে সমাজকে ভালো রাখার, শুদ্ধ রাখার, এগিয়ে নিয়ে যাওয়ার, শক্তিশালী করে তোলার সমাজকে, তাহলে মনে হয় একটু একটু করে সবাই করলে অনেকটা হয়ে যায়। তাই এই প্রচেষ্টা থাকবে নতুন বছরে। আমরা একটা টপিক নিয়ে আমি আলোচনা করব আজকে। 1 জানুয়ারি সবাই আনন্দ করবেন, ফুর্তি করবেন, আমরা একটু পড়াশোনা করি। সেই সঙ্গে আমি সবারই মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরম ঈশ্বর কাছে, ব্রহ্মাণ্ডের কাছে, সৃষ্টিকর্তার কাছে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ঈশ্বর সবার মঙ্গল করে। আমরা শুরু করি। আমি আজকে যেটা পড়াবো ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার, চলন গমন চ্যাপ্টার। তার আগে আমি পরমেশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে বছর যারা মাধ্যমিক দেবে এবং উচ্চ মাধ্যমিক দেবে এদের প্রত্যেকের ভালো ফলের আশা কামনা করে প্রার্থনা জানাই। তোমরা প্রত্যেকে মন দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এই প্রার্থনা আমার ঈশ্বরের কাছে থাকবে। চলি শুরু করি। চলন আর গমন চ্যাপ্টার পড়বো, মাধ্যমিকের ক্লাস 10-এর নতুন চ্যাপ্টার। প্রথম কিছু ছেলে মেয়েদেরকে আমি বুঝিয়েছি যারা চলন গমন চ্যাপ্টার বা পরে পরে মাধ্যমিকের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আমি পরপর এরকম লাইভে বুঝিয়ে দেবো। কারো যদি দরকার হয় তোমরা আমার গুরুকুলের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওতে ফলো করলে পেয়ে যাবে, ভিডিওগুলো ওতে আপলোড করা থাকে। প্রথমত আছে চলন কি জিনিস আর গমন কি জিনিস। চলন কি জিনিস, গমন কি জিনিস। চলন কাকে বলে? বলছে একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। সাপোজ আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি এইটাকে অর্জন করছি, আমরা একে বলা আছে চলন। চলনে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটবে, স্থানের পরিবর্তন ঘটবে না, এটাকে চলন বলা হচ্ছে। আর এই চলন সমগ্র জীবের ক্ষেত্রে ঘটে, কিছু কিছু ব্যতিক্রম জীব আছে, আমি তাদের নাম বলব। গমন কাকে বলে? না, এই অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ হই, স্থানের পরিবর্তন করি, যেতে পারি অন্য জায়গা থেকে। এই যাচ্ছে হাত পা নাড়িয়ে নাড়িয়ে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলাম, এবার এখান থেকে আবার অন্য জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় চলে গেলাম। অর্থাৎ কোনো কিছু জীবের তার মৌলিক প্রয়োজনে যখন জীব এক জায়গা থেকে একটা বিভিন্ন অন্য স্থানে যাতায়াত করে, স্থানে পরিবর্তন করে, তখন তাকে গমন বলা আছে। আর এই গমন কিভাবে করবে? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে। আমরা তার মেশিন নই যে আমাদেরকে কেউ সুইচ টিপে আমরা চমক করে চলে যাবো, দ্যাট ইজ ইম্পসিবল। আমাদেরকে কোথাও যেতে হলে হাত পা নাড়িয়ে নাড়িয়ে যেতে হবে। আমি চিলি চিকেন বিরিয়ানি খাবো ভেবেছি, তো আমি রেস্টুরেন্টে গিয়ে না চিলি চিকেন বিরিয়ানি খাবো, আমি তো হচ্ছে গুপি গাইন বাঘাবাই নই যে হাত তালি দেখে তোমার সামনে চিলি চিকেন বিরিয়ানি চলে আসবে, খেয়ে নিব, সম্ভব না। আমাদেরকে খাদ্য অন্বেষণের জন্য অনুকূল পরিবেশের খোঁজে, সঙ্গী সঙ্গী হচ্ছে খাদ্য অন্বেষণের জন্য, আত্মরক্ষার জন্য, এই সমস্ত কারণে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে হয়, এবং সেটা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে করতে হয়। সেই জন্য গমন কাকে বলে বলা হচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে জীব এক স্থান থেকে অন্য স্থানে যে স্থানান্তরণ ঘটে জীবের, তখন তাকে বলা আছে গমন। গমন নিয়ে পরে আলোচনা করব। আবার এই গমন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না। উদ্ভিদ কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, কিছু ব্যতিক্রমী উদ্ভিদ আছে, সেটা আলাদা ব্যাপার। যেমন ধরো আমি আপনাদেরকে বলছি, আমার গাছের যে আম গাছটা আছে কখনো আপনার বাড়িতে গিয়ে এসে পৌঁছে যাবে না। আপনার বাড়িতে চালতা গাছটা কখনো আমার বাড়িতে এসে পৌঁছে যাবে না। আপনার বাড়িতে কনিগড়া গ্রামে যে বট গাছটা আছে সে কখনো রানী সাইডে চলে আসবে না। এরকম করে তারা গমন করতে পারে না।
কোনিয়া গ্রামের মানুষটা রানী সিস্টেম চলে আসতে পারে, কোনিয়া গ্রামের কুকুরটা রানী সিস্টেম চলে আসতে পারে, রানী সেই কুকুরটা কোনিয়া গভর্নমেন্ট চলে যেতে পারে, কিন্তু ওখানকার গাছপালাগুলো কখনো এখানে চলে আসতে পারবে না, এখানে গাছপালাগুলো কখনো সেখানে চলে যেতে পারবে না। তাই উদ্ভিদের গমন ঘটে না। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, ক্লামাইডোমোনাস ভলভক্স, এরা জলে থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণে, এদের ফ্লাজেলার সাহায্যে সাঁতার কাটার মতো এরা গমন করতে পারে, ওদের ব্যতিক্রম। আর ব্যতিক্রমী উদ্ভিদের গমনটা দেখা যায় না, কিছু ব্যতিক্রমী উদ্ভিদ আছে তার দেখা যায়, কিন্তু সমস্ত প্রাণীর ক্ষেত্রে গমন দেখা যায়। কুকুর, বিড়াল, ছাগল, মানুষ, গরু, কেঁচো, কেনো, গিরগিটি, টিকটিকি, সাপ, ব্যাঙ, সমস্ত প্রাণীর মধ্যে গমন দেখা যায়। কিছু প্রাণী আছে তাদের মধ্যে গমন দেখা যায় না, তারা গমনে অক্ষম প্রাণী। সাগর কুসুম, প্রবল আর স্পঞ্জ, সাইকল, স্পঞ্জ, সাগর কুসুম, প্রবল, এরকম কয়েকটা প্রাণী আছে যারা গমন করতে পারে। তারা এক জায়গায় কনস্ট্যান্ট থাকে, জল তাদেরকে যদি ঠেলে মেলে দিচ্ছে সরায় তো তারা সরায়, নাহলে সরতে পারে। শারীরিকভাবে তারা সক্ষম নয় এই জায়গা থেকে অন্য জায়গায় গমন করা। ইয়ে হয়ে গেল গমন, আর ইয়ে হয়ে গেল চলন। অর্থাৎ চলন গমন করতে পারে না সমস্ত উদ্ভিদ, কিছু উদ্ভিদ আছে গমন করতে পারে, ক্লাইমাইডোমোনাস ভলভক্স। গমন করতে পারে সব প্রাণী, কিছু প্রাণী আছে গমন করতে পারে না, সাগর কুসুম, স্পঞ্জ, প্রবাল। এবারে চলে আসি যে আমরা চলন তো পড়বো, উদ্ভিদের চলন কয় প্রকার পড়বো, ঠিক আছে। তার আগে আমাদের জানতে হবে কি উত্তেজিতা কি। উত্তেজিতা কি বা সংবেদনশীলতা কি? উত্তেজিতা কি বা সংবেদনশীলতা কি, 1 নম্বর। 2 নম্বর জানবো উদ্দীপক কি। উদ্দীপক আগে উদ্দীপক কি জানি, তারপরে উত্তেজিত জানবো। কারণ উত্তেজনায় সাড়া দেওয়াটাকে উত্তেজিতা বলে, আর এই উত্তেজনায় সাড়া আমি কখন দিই, যখন উদ্দীপক আমার উপর প্রভাব করে। উদ্দীপক কি? উদ্দীপক কথার অর্থ হচ্ছে উদ্দীপক এমন কিছু কিছু বিষয়বস্তু যার দ্বারা আমরা রিয়েক্ট করি, সাড়া প্রদান করি। যেমন আমাকে কেউ চিমটি যদি কাটে, তাহলে আমি হাতটা সরিয়ে নেব। আমি এখানে বসে দাঁড়িয়ে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, আমাকে এখানে মশা কামড়াচ্ছে, তো আমি হাতটা নিয়ে মশা কামড়াবো। অর্থাৎ মশা কামড়ানোটা হচ্ছে উদ্দীপক, আর হাত নিয়ে মারলাম এটা হচ্ছে উত্তেজিতা, সাড়া দিলাম আমি। হ্যাঁ, কোনো একটা কেউ আমার সঙ্গে জোরে চিৎকার করে কথা বলছে, আমাকে শুনতে খারাপ লাগবে না, বন্ধ করতো, জোরে জোরে আওয়াজ করছিস। তো ঘটনা হচ্ছে তার এই জোরে লাউডলি যে সাউন্ড করছে এটা আমার জন্য উদ্দীপক, আর তার জন্য আমি বলবো একটু বন্ধ করতে, এটা ছাড়া দিলাম, তো এটা উত্তেজনা সরাতে হবে। আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেছি বা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে, বাড়িতে কোনো মাটা রান্না করেছেন, এমন একটা বস্তু মুখে দিলাম, দারুণ টেস্ট হয়েছে, বলো মা দারুণ টেস্ট হয়েছে, রান্না হয়েছে সুন্দর। তার মানে দাঁড়ালো কি, টেস্ট, স্বাদ গ্রহণটা একটা উদ্দীপক, আর তার ফলে আমি যে দারুণ ভালো টেস্ট হয়েছে, একটা ভালো একটা রিয়েকশন দিলাম, তাতে যে যিনি রান্না করেছেন বা যে রান্না করেছেন খুশি হয়ে গেল তাদের, তো সেইটা হচ্ছে কি উত্তেজনায় সাড়া দেওয়া। আমি হাঁটছিলাম, পায়ে আমার পায়ে কাঁটা ফুটে গেছে, তো করে পাটা তুলে নিলাম, পায়ে কাঁটা ফুটেছে, কাঁটা ফোটার ফলে যে ব্যথাটা লাগছে, ব্যথাটা হচ্ছে উদ্দীপক, আর ব্যথা হওয়ার ফলে আমি করে যে পাটা তুলে নিলাম, এটা সাড়া দিলাম, তো এটা উত্তেজনা সাড়া দেওয়া হলো, উত্তেজিতা বা সংবেদনশীলতা। হ্যাঁ, অর্থাৎ উদ্দীপক হচ্ছে কি, বেশিরভাগ জিনিস উদ্দীপক কি না, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পরিবেশে সমস্ত কিছুকে অনুভব করার চেষ্টা করি, আর এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা যা অনুভব করি সেগুলো আমাদের জন্য উদ্দীপক, কারণ আমরা সেই উদ্দীপকগুলো গ্রহণ করার ফলে আমরা সাড়া প্রদান করি। কোথাও যাচ্ছে, একটা সুন্দর একটা গন্ধ সৃষ্টি হচ্ছে, লোকের বাড়িতে মাংস রান্না করছে না, হ্যাঁ, তো সেদিন হয়তো তখন হয়তো প্রচুর খিদে পেয়ে গেছে, খিদে পাওয়ার সময় যদি রাস্তাতে যাতে লোকের বাড়িতে মাংস, ইলিশ মাছের গন্ধ আসে, তখন খিদের কেমন আর 4 গুণ বেড়ে যায়। এখন যদি ডাক্তার আমি তার বাড়িতে খেতে বসি, তখন এরকম একটা ফিল হয়। বাড়িতেও হোক খেতে ইচ্ছা হচ্ছে না, বাড়ি অনুষ্ঠান বাড়ি হচ্ছে 150, 200, 400, 500 লোকের খাওয়ানো হচ্ছে, তখন খেতে ইচ্ছা হয়, কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় আপনাদের মধ্যে, কখনো কখনো এসে যায়, দেখবেন খুব মজা লাগে, ভাবতেও মজা লাগে। যাই হোক, তো সুন্দর একটা গন্ধ তৈরি হচ্ছে, এই গন্ধ তৈরি হওয়াটা হচ্ছে কি, মানে লাগছে, তখন বললাম পাশে একজন বন্ধু আছে, তাকে বললাম ডাক্তারটা ভালো লাগতো, খেতে ভালো লাগতো, তো এ সাড়া দিচ্ছে তাকে গন্ধ, আবার খারাপ একটা গন্ধ, এই পচা গন্ধটা কোথা থেকে আসে, এই জানলাগুলো বন্ধ করো,
তা এই গন্ধ একটা উদ্দীপক, তার ফলে আমি কখনো ভালো সাড়া দিচ্ছি, কখনো খারাপ সাড়া দিচ্ছি, উত্তেজনায় সাড়া দিচ্ছি। এগুলো হচ্ছে উত্তেজিতা, সংবেদনশীলতা। টেস্ট, সাধারণ মাধ্যমে চোখে দেখে একটা দৃশ্য ভালো লেগেছে, কোথাও ছবিটা সুন্দর, কোথাও বেড়াতে গেছি দেখে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব দারুণ, আবার কোথাও দেখেছি কেটে মেটে ছবি টবি করে এক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, রক্ত ছড়ে ইস, চোখে দেখা যাবে। এই দুটা দৃশ্য, তো সেও দৃশ্য, এও দৃশ্য, দৃশ্য একটা উদ্দীপক, আর দৃশ্য দেখে আমি সাড়া প্রদান করছি, ভালো খারাপ অমুক তমুক, সেটা উত্তেজিত সংবেদনশীলতা। তাই উত্তেজিতা হচ্ছে কি একটা ক্রিয়া করা, কাজ করা, আর উদ্দীপক হচ্ছে একটা বস্তু, না। তা একটা জিনিস যার প্রভাবে, যার দ্বারা, যার জন্য, যা গ্রহণ করার ফলে আমাকে সাড়া প্রদান করতে হয়, তাকে বলা হচ্ছে কি উত্তেজিত বা সংবেদনশীলতা। আমি আপনাকে এমন কিছু কথা বললাম, আপনার মুখে হাসি চলে গেল, আবার এমন কিছু কথা বললাম আপনি রেগে আগুন হয়ে গেলেন, আমি বললাম উত্তেজিত হয়ে যাচ্ছেন না। তাহলে এই শব্দ যে আমি আমার মুখ থেকে নিঃসৃত কিছু শব্দের দ্বারা আপনি হাসছেন, আবার আমার নিঃসৃত কিছু শব্দের দ্বারা, মুখ থেকে নিঃসৃত কিছু শব্দের দ্বারা আপনি রেগে উত্তেজিত হয়ে যাচ্ছেন, আমাকে মারতে উদ্যত হচ্ছে। তাহলে এই শব্দের একটা শক্তি বা ক্ষমতা আছে, যে আপনাকে হাসাচ্ছে, আপনাকে আবার রাগাচ্ছেও। এই শব্দ হচ্ছে উদ্দীপক, তার ফলে আপনি যা হাসছেন বা রাখছেন, সেটা আপনার জন্য উত্তেজিত বা সংবেদনশীলতা। ক্লিয়ার? তাহলে উত্তেজিত সংবেদনশীলতা কি আর উদ্দীপক কি, এই দুটা বিষয় আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে আমি ম্যান চলে আসবো, চলো কোথায় চলে আসবো, আমি চলনে চলে আসবো। দেখি কি করব আমরা। চলন কয় প্রকার? চলন কয় প্রকার? চলন প্রধানত তিন প্রকারের। চলন কয় প্রকার? চলন প্রধানত তিন প্রকারের: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। কয় প্রকার? তিন প্রকারের। তিন প্রকারের কি কি? এক, ট্যাকটিক চলন, দুই, ট্রপিক চলন, তিন, ন্যাস্টিক চলন। এই চলন হচ্ছে তিন প্রকারের: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। আমি সুন্দর একটি প্রসেসে বুঝিয়ে দিচ্ছি, যাতে তিন প্রকার চলন পুরো কভারেজ হয়ে যাবে, ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না, একবার পড়লেই তাদের মনে থেকে যাবে। ট্যাকটিকটা কি হয়? উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের চলন যখন উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ট্যাকটিক চলন বলে। আর উদ্দীপক কি জিনিস, তার জন্য আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম, আলো, স্পর্শ, আঘাত, জল, অভিকর্ষ, তাপ, আর আলো, এই সমস্ত হচ্ছে একটা একটা উদ্দীপক। আমি লিখছি, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ট্রপিক চলন বলে, ট্যাকটিক চলন বলে। ট্যাকটিক চলন বলে। উদ্ভিদের চলন যখন উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ট্যাকটিক চলন বলে। সুন্দর একটি লেখা, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ট্যাকটিক চলন বলে। ট্রপিক চলনে লিখবো একই রকম, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের, এই লাইনগুলো সব একই থাকবে, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের
প্রভাবের জায়গায় লিখবো গতিপথ। গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলবো ট্রাফিক চলন। তখন তাকে কি বলবো? ট্রাফিক চলন। আবার একই রকম উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলবো ন্যষ্টিক চলন। তখন তাকে বলবো ন্যষ্টিক চলন। হয়েছে? তিন প্রকার চলন হচ্ছে, তিনটা ম্যাটারের উপর নির্ভর করছে। কি কি ম্যাটারের উপর নির্ভর করছে? এক, উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত, শুধুমাত্র উদ্দীপকের প্রভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তখন তাকে ট্যাকটিক চলন বলবো। আবার উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে, গতিপথ মানে আলো কোন দিকে আসছে, জল কোন দিক থেকে আসে, অভিকর্ষ কোন দিকে টানছে, এদের সেই দিকে চলন বা তার বিপরীত দিকে চলন, শুধু তার গতিপথ অনুসারে চলনটা হচ্ছে কি ট্রাফিক চলন। আর উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা, উদ্ভিদঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হয় ন্যষ্টিক চলন। আলোর প্রভাবে ফুল ফোটে, রঙিন ফুল আলোর প্রভাবে ফোটে, তাই এটা ট্যাকটিক চলন। কিন্তু আলোর মাত্রা বাড়লে গিয়ে ফুল ফুটে, কম আলোতে ফুল ফোটে না, এটা হচ্ছে ন্যষ্টিক চলন। তাই রঙিন ফুল দিনের বেলা ফোটে, আলোর প্রভাবে ফোটে, তাই এটা ট্যাকটিক চলন। কিন্তু পদ্ম ফুল, টিউলিপ ফুল, এরা সূর্যমুখী ফুল, এরা আলোর তীব্রতা বেশি হলে ফোটে, কম হলে আবার বন্ধ হয়ে যায়। তাই তীব্রতা মানে আলো বাড়লে, কম মেঘলা আলোতে ফুটবে না, তাই বলছে এরা হচ্ছে ন্যষ্টিক চলন। তার তিন প্রকার আরেকবার বলেন। উদ্দীপকের প্রভাবে হলে সে হচ্ছে কি ট্যাকটিক চলন, উদ্দীপকের গতিপথ অনুসারে হলে ট্রাফিক চলন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হলে ন্যষ্টিক চলন। এইবারে যদি উদ্দীপক ভিন্ন ভিন্ন হয় তখন তাদের নামও ভিন্ন ভিন্ন ভাবে ডাকা হয়, আমরা সেটা দেখছি। উদ্দীপক এখানে কি আছে? আলো, আলো, জল, তাপ, রাসায়নিক, স্পর্শ, অভিকর্ষ, এরকম হতে পারে। উদ্দীপকের চলন যখন আলোর প্রভাবে নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলবো? ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন অর্থাৎ আলো মানে ফটো, অর্থাৎ আলোর উদ্দীপকের প্রভাবে হলে তখন তাকে বলবো ফটোট্যাকটিক চলন। জল মানে হাইড্রো, জল মানে হাইড্রো, জলের প্রভাবে হলে তখন সে হয়ে যাবে হাইড্রোট্যাকটিক চলন। তাপ মানে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয় না, সেই জন্য তাপ মানে হচ্ছে থার্মো। এটা হচ্ছে উদ্দীপকের নাম, আর এটা তাদের সায়েন্টিফিক টার্ম, বিজ্ঞানের লাইফ সায়েন্সের টার্ম। আলোকে ফটো হিসাবে আমরা চিনি, ডাকি, জলকে হাইড্রো হিসাবে ডাকি আমরা, তাপকে থার্মো হিসাবে ডাকি, রাসায়নিককে কেমিস্ট্রি থেকে কেমো কথা হিসাবে ডাকি, স্পর্শকে সিসমো হিসাবে ডাকি, অভিকর্ষকে জিও হিসাবে, ইংরেজি টার্ম থেকে এটা নাম হয়েছে জিও, জিও হিসাবে ডাকি। এই জন্য বলছে আলোর উদ্দীপকের প্রভাবে যদি হয় যে ট্যাকটিক চলন তাকে বলবো ফটোট্যাকটিক চলন। জলের উদ্দীপকের প্রভাবে যদি কোনো ট্যাকটিক চলন হয় তখন তাকে বলবো হাইড্রোট্যাকটিক চলন। তাপের উদ্দীপকের প্রভাবে যদি কোনো হয় তখন তাকে বলবো থার্মোট্যাকটিক চলন। রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যদি কোনো ক্যামোট্যাকটিক চলন, স্পর্শ যদি হলো সিসমোট্যাকটিক চলন, অভিকর্ষের প্রভাবে যদি হয় তখন তাকে হবে জিওট্যাকটিক চলন। এইভাবে ট্যাকটিক চলনের প্রকারভেদগুলো আছে। ঠিক সেইভাবে যদি আমরা জল, তাপ, আলো, ট্রাফিক চলনকে ভাগ করি, অর্থাৎ ট্রাফিক চলন প্রধানত তিনটি উদ্দীপকের মাধ্যমে ঘটে, সেটা হচ্ছে কি আলো, জল আর অভিকর্ষ। আলো, জল আর অভিকর্ষ। উদ্দীপকের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রাফিক চলন বলছে। তাহলে উদ্দীপকের চলন যখন আলোর গতিপথ অনুসারে হবে তখন তাকে কি বলবো? ফটোট্রপিক চলন। আগের মতো ফটোট্রপিক চলন। যেরকম আমি একটা জানলার পাশে, ছাদের উপর একটা ঘর আছে, ঘর একটা জানলা আছে,
জানলার পাশে একটা টেবিল বসিয়েছি, টেবিলের উপর একটা টব রেখে দিয়েছি, আর কিছুদিন তাকে রেখে দিয়েছি, ছেড়ে দিয়েছি। কিছুদিন পর দেখবো টব থেকে ওই গাছটা যে শাখা প্রশাখা বেরিয়েছে সেটা জানলার যে পথ দিয়ে সূর্যরশ্মি আসে ওই জানলাতে ঢোকে, ওই দিকে মুড়ে 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 চলে যাচ্ছে, হ্যাঁ কি না, ওই দিকে মুড়ে মুড়ে চলে যাচ্ছে। তাহলে উদ্ভিদ টপের যে গাছের ডালা বা শাখা কোন দিকে মুড়ে চলে যাচ্ছে, বেঁকে চলে যাচ্ছে জানলার দিকে, যে দিক থেকে রোদটা আসে। তাই এটা আছে আলোর দিকে যাচ্ছে, আলোর গতিপথ যে দিকে আছে, আলো যে দিক থেকে আসছে তার সেই পথের প্রতীক হয়ে গেছে, সেই পথটা ধরে চলে যাচ্ছে। তাই এটা হয়ে যাচ্ছে ফটোট্রপিক জ্বলন। আবার উদ্ভিদের মূল, জল কোথা থেকে? মাটির নিচে থাকে। তাই উদ্ভিদের মূল জল সংগ্রহ করার জন্য মাটির গভীর থেকে আরো গভীরতম জায়গায় প্রবেশ করে, তাই সে হচ্ছে হাইড্রোট্রপিক জ্বলন। সেটাকে কি বলবো আমি? জলের গতিপথ অনুসারে জলবর্তী চলন, বাংলায়ও বলা হয়, এমন হচ্ছে আলোকবর্তী চলন বা ফটোট্রপিক চলন, এটাকে বলবো জলবর্তী চলন বা হাইড্রোট্রপিক চলন। এটাকে কি বলবো আমরা? জলবর্তী চলন বা হাইড্রোট্রপিক চলন। আবার উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, সেও সেই মূল অভিকর্ষ কোন দিকে টানে? পৃথিবী কেন্দ্রের দিকে টানে। পৃথিবী কেন্দ্রের দিকে হাওয়াতে আছে না মাটির নিচের দিকে আছে? মাটির ভেতরের দিকে আছে। তা সেদিকে যাকে টানবে তাকে বলা আছে অভিকর্ষের গতি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হবে তখন তাকে বলবো জিওট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হবে তখন তাকে বলবো ফটোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে হবে তখন তাকে বলবো হাইড্রোট্রপিক চলন। আবার এখানে জিওট্রপিক চলন। আবার এখানে ব্যাপারটা কি দাঁড়ায়? পজিটিভ নেগেটিভ রয়েছে। পজিটিভ নেগেটিভ মানে কি রয়েছে? যেমন উদ্ভিদ অঙ্গ একটা গাছ লাগিয়েছি, একটা ফাঁকা মাঠে গাছ লাগিয়েছে। ফাঁকা মাঠে গাছ লাগানোর ফলে গাছের যে কাণ্ডের অংশ, বিটব অংশ কোন দিকে উঠবে? সূর্য যে দিক থেকে আলো দেয় মানে উপরের দিকে উঠবে। তাই কাণ্ডে উপরের দিকে যাচ্ছে, তাই অনুকূল আলোকবর্তী চলন। কিন্তু মূলের বৃদ্ধিটা কোন দিকে হচ্ছে? বিপরীত দিকে, মাটির নিচে। সূর্য আলো যে দিক থেকে আছে তার বিপরীত দিকে মূলের পায়। তাই কাণ্ডের হচ্ছে অনুকূল আলোকবর্তী চলন, মূলের হচ্ছে প্রতিকূল আলোকবর্তী চলন। অর্থাৎ পজিটিভ ফটোট্রপিক চলন কাণ্ড, আর মূল হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলন। তেমনি সেম ভাবে উদ্ভিদ জল মাটির নিচ থেকে পায়, আর উদ্ভিদের কোন অংশ মাটির নিচের দিকে বিস্তার হয়, গমন করে? মূল। তাই মূল হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক চলন বা অনুকূল জলবর্তী চলন, আর কাণ্ড হচ্ছে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন বা প্রতিকূল জলবর্তী চলন। ঠিক তেমনি ভাবে উদ্ভিদের যে মূল আছে অভিকর্ষ নিচের দিকে টানছে, আর উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে গমন করে, তাই সে অনুকূল জিওট্রপিক চলন বা পজিটিভ জিওট্রপিক চলন। আর উদ্ভিদ অঙ্গের কাণ্ড অভিকর্ষের বিপরীত দিকে গমন করে, তাই কাণ্ডের চলন হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলন বা প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। ঠান্ডা ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এতে আমরা প্রমাণ করে দেখেছি। কি প্রমাণ করে দেখেছি? উদ্ভিদের টপে যে গাছ লাগানো হয়, গাছটা জানলার দিকে বেরিয়ে গেছে। ধরো মনে করো আমি এখানে একটা ছবি এঁকে দিয়েছি তোমাদেরকে। ধরো এইটা একটা জানলা আছে, এখানে সূর্য এই পথ দিয়ে আলো রশ্মি পড়ে, আর এখানে একটা টেবিলে আমরা একটা টব রেখে দিয়েছি, আর এই গাছটা আছে এইদিকে মেকে যাচ্ছে, পাতা টাতা গুলো এইদিকে তো বাড়তে পারতো, এইদিকে মেকে যাচ্ছে কেন না? সূর্য রশ্মি যেহেতু এই দিক থেকে আসছে, আর টবটা এখানে জানলার পাশে রাখা আছে, টব থেকে যে গাছের পাতাগুলো আছে সেটা এই সূর্য রশ্মির দিকে মেকে যাচ্ছে। সূর্য রশ্মির দিকে যাচ্ছে, তার গতিতে যাচ্ছে, গতিপথ অনুসারে যেদিকে সে আছে সেই দিকে যাচ্ছে। তাই জন্য কি বলা আছে? ফটোট্রপিক চলন। ইয়ে পজিটিভ ফটোট্রপিক চলন, যখন মূলটা নিচের দিকে বেরোবে নেগেটিভ ফটোট্রপিক চলন। আবার আমি উল্টে দেখলাম, কি দেখলাম? একটা কাঠের পাতা তো নিয়েছি, হ্যাঁ, এটাকে একটা আংটা দিয়ে আমরা এখানে সুতো দিয়ে জড়িয়ে দিয়েছি, এখানে খড়ের গুঁড়ো বা কাঠের গুঁড়ো রেখে দিয়েছি ভর্তি করে, দিয়ে এরকম ছোলা বীজগুলাকে রাখা হয়েছে। কি বীজগুলাকে? ছোলা বীজ। আর ছোলা বীজগুলোকে রেখে এখানে জল দিয়ে স্প্রে করে দেওয়া হয়েছে। এটা কি করে দেওয়া হয়েছে? জল দিয়ে স্প্রে। তাহলে জলগুলো এখানে আছে, অঙ্কুর হয়ে গেছে, অঙ্কুর হয়ে পাতা হয়ে গেছে, মূল হয়ে গেছে, অঙ্কুর উঠে গেছে উপরের দিকে, মূল বেরিয়ে গেছে। একদিন, দুদিন, 3 দিন পর অঙ্কুর হয়ে গেছে, মূল বেরিয়ে গেছে। তো মূল নিচের দিকে চলে আসছে, এখানে সব মূল নিচের দিকে চলে আসছে।
জিওটপিক চলনের জন্য, এটা ফটোটপিক চলনের জন্য কাণ্ড উপরের দিকে গেছে, জিওটপিক চলনের জন্য অভিকর্ষ নিচের দিকে টানছে বলে মূল সব নিচের দিকে চলে আছে। এবার নিচের দিকে এসে দেখছে আর জল তো এখানে আছে, জল এতে দেওয়া আছে, উপরে ঝুলছে, মাটিতে নেই, এখানে ঝুলছে, জল তো দিশে দেওয়া। যখন মূলগুলো এদিকে বেরিয়ে চলে এসেছে তারপরে দেখছে আর জল পাচ্ছে না, তার অভিকর্ষের টানের নিচের দিকে চলে এসেছে কিন্তু জল পাচ্ছে না। কিছুদিন পর দেখা যাবে মূলগুলা জলের খোঁজে আবার এদিকে মুড়ে এতে লাগাবে, আবার এদিকে মুড়ে এতে লাগাবে। তার মানে কি, এইখান থেকে প্রমাণ পাওয়া গেল অভিকর্ষের দিকে মূলের চলন বলে নিচের দিকে চলে গেছে, কিন্তু মূলের চলন যে জলের দিকেও ঘটে, তাহলে সে মুড়ে আসতো না, এখানে জল আছে বলে সেই দিকে মুড়ে চলে এসেছে জলের খোঁজে, সে তো নিচের দিকেই চলে যেত। নিচে 10 হাত নিচে মাটি আছে, মাটি ভেদ করে আবার ঢোকার চেষ্টা করতো, কিন্তু যাবে না, পাশে জল আছে বলছে, জলের খোঁজ পেয়ে গেছে, এখানে পাশে জল আছে, তখন সে জলের দিকে আবার মুড়ে গেছে। তা এ প্রমাণ করে উদ্ভিদের মূলের চলন জলের দিকে ঘটে। ঠিক তেমনি ভাবে অভিকর্ষের প্রমাণটা আমরা কিভাবে দেখেছি, এরকম একটা পেট্রি ডিশ নিয়েছি। পেট্রি ডিশ মানে ওই চালনের মতন আছে জিনিসগুলো, সেইগুলা ফুটোগুলো বন্ধ করে তাতে কি করে দিয়েছি, মানে দেখুন দাঁড় করানো আছে আর কি, এরকম দাঁড় করানো আছে, এরকম ধরো এটা একটু লাগানো আছে, এখানে সব কাঠের গুঁড়ো আর কুঁড়ো কুঁড়ো এরকম বসানো আছে, এরকম করে বসানো আছে। আর এতে কি করেছি আমরা, ছোলার বীজগুলাকে এতে বসানো আছে এরকম। কিছুদিন পর দেখা গেল জল দিয়ে এটা ভিজিয়ে দিয়েছি, তাহলে মূল কাণ্ড বেরিয়েছে, মূল বেরিয়েছে, কাণ্ড বেরিয়েছে, মূল বেরিয়েছে, কাণ্ড বেরিয়েছে, মূল বেরিয়েছে, জল তো সব জায়গায় আছে এতে, সুতরাং যেদিকে যা মূলের যেদিকে প্রসার ঘটুক না গেল সে জল পেয়ে যাবে, তাই মূলের প্রসার যেদিকে সেদিকেও ঘটেছে, হ্যাঁ যেদিকে সেদিকে ঘটেছে। কিন্তু মূল সব জায়গায় জল থাকার কারণে মূল যেদিকে যাচ্ছে জল পাচ্ছে, কিন্তু কিছুদিন পর দেখা যাবে অভিকর্ষের টানে সব মূল এদিক সেদিক যে বেরিয়ে গেছিল, এদিক সেদিক বেরিয়ে গেছিল, এটা এদিক হয়ে গেছিল, এটা এদিক হয়ে গেছিল, এটা এদিক হয়ে গেছিল, তারপর কিছুদিন পর সব নিচের দিকে বাঁকা শুরু করেছে, সব নিচের দিকে বাঁকা শুরু করেছে অভিকর্ষটা। তাই এর জিওটপিক চলনের প্রমাণটা হয়েছে। এবারে চলে আসে আমরা কি ন্যষ্টিক চলন। কি চলন? ন্যষ্টিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে, সে তীব্রতা আলোর তীব্রতা হোক তাহলে ফটো ন্যষ্টিক চলন বলবো, সে জলের তীব্রতা হোক তো হাইড্রোন্যষ্টিক চলন বলবো, সে যদি রাসায়নিক পদার্থের তীব্রতা হয় তো ক্যামোন্যষ্টিক চলন বলবো, সে যদি স্পর্শ আঘাত আবেগ এদের তীব্রতা হয় তখন তাকে শিশ্মন্যষ্টিক চলন বলবো। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে লজ্জাবতী গাছের পাতা মুড়ে যায়, বন্ধ হয়ে যায়, তো এটা হচ্ছে স্পর্শের ফলে সে বন্ধ হয়ে গেছে, তাই এটাকে শিশ্মন্যষ্টিক চলন আমরা ফেলবো। ফার্নের আর মসের শুক্রদের প্রভাবে শুক্রাণু চলন যে ঘটে, কেমন একটি চলনে ফেলবো। আবার সূর্য শিশির পাতা, কলসপত্রী এরা রাসায়নিক বস্তুর টানে বন্ধ হয়, কমে যায়, পাতা বন্ধ করে নেয়, কোন একটা এরকম পাতাগুলো খোলা থাকে, একটা পোকা পড়লো দুম করে বন্ধ করে নিল, কেমন একটি চলন। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যেমন নিকোটিন্যষ্টিক চলন দেখেছি, আলো ও তাপ উভয়ের প্রভাবে ঘটে, তখন তাদেরকে নিকোটিন্যষ্টিক চলন নাম দিয়ে দিয়েছি আমরা। এরকম সার্কুলেশন আছে, প্রকরণ আছে, বঞ্চনাল উদ্ভিদের দুটা পাতা, বঞ্চনাল উদ্ভিদের মাঝের পাতাটা এরকম বড় হয় আর পাশে এরকম দুটা পাতা থাকে, এই দুটা পাতা সবসময় এরকম ওঠানামা করে, এরকম ওঠানামা করতে থাকে, একে প্রকরণ চলন বলে নাম দিয়েছি আমরা। বাকি বইতে একটু টুকিটাকি জিনিসগুলো আছে, সেগুলো আমরা পরে দেখব যখন আমরা চ্যাপ্টার শেষ করবো, এইভাবে বুঝিয়ে। আর স্পেসিফিক যে কোশ্চেনগুলো পাওয়া যাবে তাদের লেখার পদ্ধতি, ফরম্যাটের পদ্ধতি, সেগুলো আমরা বুঝবো। বিশেষ করে যারা এবছর 10 মাধ্যমিক দিবে তাদের জন্য পর্ষদের কোশ্চেন ব্যাংক আর এবিটি এর কোশ্চেন ব্যাংকের কিছু নতুন কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলা নতুন কোশ্চেন আছে মানে বানিয়ে লিখতে হবে, একটু ব্যাখ্যামূলক কোশ্চেন আছে যেগুলাকে ছাত্রদের একটু ভেবে চিনতে বানিয়ে তৈরি করে নোট লিখতে হবে, তারা অনেক অসুবিধা বোধ হচ্ছে। যেমন অভিব্যক্তির কিছু কোশ্চেন, বংশগতির কিছু কোশ্চেন, কোষবিভাজনের কিছু কোশ্চেন, এই সমস্ত চ্যাপ্টার আমি তাদের পরে
ডিসকাস করবো, পার্টিকুলারি কোশ্চেনগুলোকে ধরে কোন কোন কোশ্চেনগুলো ছাত্ররা রিকোয়ার পাঠিয়েছে যে স্যার এই কোশ্চেনগুলোকে আমাদের একটু বোর্ডে ভালো করে বুঝিয়ে বলে দিন, এই কোশ্চেনগুলোকে কিরকম লিখলে আমরা পূর্ণ নাম্বার পেতে পারি, তাদের জন্য পরের ভিডিও থাকবে। শেষে সবাইকে ভালো থাকুন আর হ্যাপি নিউ ইয়ার। আজকে সারাদিন ভালো কাটান, সাবধানে কাটান, আর সবার সুস্থ কামনা করছি, মঙ্গল কামনা।